সংসদের ভেতর বাইরে যারা বিভ্রান্তি ছড়ায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী। তৃতীয় দফায় শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন। চট্টগ্রামে শিশু আয়াতকে 6 টুকরো করে খুনের দায়ে আসামির মৃত্যুদণ্ড। বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন আপিলের সিদ্ধান্ত। লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যার ঘটনায় আসামি বিধানচন্দ্রের দায় স্বীকার। যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘটনায় 3 জন আটক। বরিশালে অটোরিকশা চালক হত্যায় উত্তেজনা, বাড়িঘরে অগ্নিসংযোগ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সংসদের ভেতর বাইরে যারা বিভ্রান্তি ছড়ায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তৃতীয় দফায় শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার। আগামী 1 বছরের মধ্যে চা বাগান অধ্যুষিত এই অঞ্চলের 1 লাখ নারী শ্রমিককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির 9টি প্রধান প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। শপথের পরপরই যার কাজ শুরু করে সরকার। এখন পর্যন্ত 2 ধাপে মোট 60,000-এর বেশি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। এবার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের 155 সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 21 বছর পর সরকার প্রধানের আগমন ঘিরে তখন বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য মানুষ, ছিল বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। পরে নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার। আগামী 1 বছরের মধ্যে চা বাগান বেষ্টিত এই অঞ্চলের 1 লাখ নারী শ্রমিককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা হয়তো আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকা দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করা হবে। চোখ কান খোলা রাখে, তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না, এবং সেই টাকা দিয়ে আমরা সকলে মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করব। সংসদের ভেতরে ও বাহিরে জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানান সরকার প্রধান। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। ফ্যামিলি কার্ড ছাড়াও 55 জন চা শ্রমিককে নতুন ঘর বাবদ 2 লাখ টাকা ও চা শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও সন্তানদের জন্য 10,000 টাকার স্কলারশিপ তুলে দেন প্রধানমন্ত্রী। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার মাত্র 13 দিনের মাথায় অভিযোগপত্র এবং 8 কার্যদিবসে বিচার কাজ শেষ করে আজ রায় ঘোষণা করা হয়। আদালতের এই রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে আপিলের কথা জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবার। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। সকাল 9:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনকে আদালতে আনা হয়। চাঞ্চল্যকর এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় করেন আইনজীবী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ।
দুপুর 2টায় চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায় পড়া শুরু করেন। আদালত বলেন, মেডিকেল ও ডিএনএ প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। এছাড়া সাক্ষীদের বক্তব্য এবং আসামির স্বীকারোক্তিতেও অভিযোগ প্রমাণিত হয়। এ ধরনের ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন হয় না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারক। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সাজা। কিন্তু বিজ্ঞ আদালত আসামির ক্ষেত্রে কোনো পূর্বে মামলা না থাকায় সেই মানবিক বিবেচনা করে সবকিছু বিবেচনা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তবে আদালতের এ রায়ে সন্তুষ্ট নয় ভুক্তভোগী শিশুর পরিবার। তারা আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। ডাকার যদি ফাঁসি হইতে পারে, আমার টাকা ফাঁসি হইতো না, এটা তো 4 বছর, আর ওইটা তো 8 বছর। এটা যদি ফাঁসি হইতে পারে, আমার নাতিনের কেন ফাঁসি হবে না? আমার নাতিনেরটা ফাঁসি চাই, আমি উচ্চ আদালতে যাব। গত 21 মে বাকলিয়ায় 4 বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার মাত্র 13 দিনের মাথায় 4 জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 9 জুন শুরু হয় বিচার কাজ। 3 কার্যদিবসে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মাত্র 8 কর্মদিবসের মধ্যেই বিচার সম্পন্ন করে আজ রায় ঘোষণা করা হয়। এই মামলার ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমাদের ইয়া ছিল যে আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা নিশ্চিত করার, আমরা চাচ্ছি যে আইনের ফাঁক দিয়ে কোনো ব্যক্তি যেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধে হয়ে না যায় এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। শিশু ধর্ষণের এ ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত মনির হোসেনকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। রাতভর চলা এই সংঘর্ষে 18 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক মানুষ আহত হন। কুমিল্লার বাসিন্দা মনির হোসেন চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন। দ্রুত তদন্ত, বিচার ও রায়ের মধ্য দিয়ে আলোচিত এই মামলাটি বিচার ব্যবস্থায় নতুন নজির স্থাপন করেছে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। তবে ভুক্তভোগীর পরিবার চায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। চট্টগ্রামে 3 বছর আগে শিশু আয়াতকে অপহরণ ও 6 টুকরো করে হত্যা মামলার আসামি ভাড়াটিয়া আবির আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অপরাধের ভয়াবহতা ও নৃশংসতা বিবেচনা করে আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন আয়াতের বাবা মা। 2022 সালের 15 নভেম্বর নগরীর ইপিজেড এলাকার আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগে আয়াতের সঙ্গে সবশেষ যাকে দেখা গেছে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পিবিআই। পরে 25 নভেম্বর ভুক্তভোগীর বাসার ভাড়াটে আবির আলীকে গ্রেপ্তার করা হয়। আদালতে আবিরের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আয়াতের খণ্ডিত মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়। মামলার তদন্ত শেষে 2023 সালের 10 অক্টোবর পিবিআই এর তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র জমা দেন। পিবিআই টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল, সবচেয়ে ছিল, আমাকে সহযোগিতা করছে। যা যা করার দরকার ওরা না খেয়ে থেকে 2-3টা মাস অক্লান্ত পরিশ্রম করে এই ক্রুজ একটা উদ্ধার করছে। বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারিতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বিধানচন্দ্র রায়। তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। এর আগে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন বিধান রায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ওপরও হামলার ঘটনা ঘটে। পরে বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নন্দিনীর বাবার করা মামলায় অভিযুক্ত মা এখনো পলাতক রয়েছেন। তদন্তটা খুব দ্রুত আমরা
টার্গেট করেছি আমরা 7 কার্য দিবসের ভিতরে এই তদন্ত শেষ করব, যাতে দ্রুত বিচারটা নিশ্চিত করা যায়। ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশু নিসা মনিকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সায়েম ও মারুফকে আদালতে তোলা হয়েছে। আজ বিকেল 4:30টার দিকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়। এর মধ্য দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত এজহার নামীয় 4 জনকেই গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে গতকাল ধোবাউড়া থেকে গ্রেপ্তার করা হয় সায়েম ও মারুফকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে নিসা মনিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তারা। এর আগে মামলার অপর 2 আসামি আরিফ ও রাকিব আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত রবিবার বিকেলে ধোবাউড়ার টাঙ্গাটি গ্রামের শিশু নিসা মনি নিখোঁজ হয়। পরে বাড়ির পাশের কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দাফনের আগে গোসল করানোর সময় শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন দেখে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। নাটোরে 5 বছরের এক শিশু ধর্ষণ মামলায় জালালউদ্দিন নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের অনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে দেখা যায় 2023 সালের আগস্টে নাটোরের গুরুদাসপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে শিশুটির মায়ের দায়ের করা মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে কড়া নিরাপত্তায় আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। যশোরে রিয়াজ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে অভয়নগরের ধুলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রিয়াজ হোসেন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের 6টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য রিয়াজের মরদেহ যশোর 250 শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। বরিশালে এক অটো রিকশা চালককে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ি ঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সকালে নগরীর জাগুয়ার নতুন হাট এলাকায় হাওলাদার বাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। অটোরিকশা চালক নাজমুল হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরাজ নামে একজনকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিরাজ আটকের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। গত 15 জুন নগরীর কালীজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় অটোরিকশা চালক নাজমুল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমুল বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের মাকড়কাঠি এলাকার আব্দুল রশিদ মোল্লার ছেলে। গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। পরদিন রবিবার নিহতের বাবা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই যে ছোট ছেলে, এই যে দুনিয়ার নরম ভদ্র, ও কারোর সাথে ঝগড়া বিবাদ এসব কোনো, ও কিন্তু একটু একটা সিগারেট পর্যন্ত খায় না। আসলে এরকমের যে পিঠে আর কি দেখা যাচ্ছে বুকে যে পিঠে যে ছুরি মারবে এরকমের কোনোদিন কল্পনার ছিল না আমাদের। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে মিরাজ এবং তার যে ভাই এর সাথে আরো হয়তো কোনো চক্র থাকতে পারে। তো পরবর্তীতে আপনাদেরকে আমরা আপডেট দিব। এখন পর্যন্ত এতটুকু। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে আলু সংরক্ষণে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তারা। বক্তারা বলেন, ভাড়া বৃদ্ধির কারণে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দ্রুত ভাড়া কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানান আন্দোলন।
আন্দোলনকারীরা। এ দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন জনপদে। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভিতে।